আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই সৃজনশীলটা আমরা সমাধান করব। এখানে দেখো কয় বলা হয়েছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। আর ক্ষয় বলা হয়েছে কি সারণী হতে মধ্যক নির্ণয় করো, এবং গয় বলা হয়েছে গণসংখ্যা সারণী হতে আয়তলেখ অঙ্কন করো। তো যাই হোক, প্রথমে আমরা এরকমের ক নম্বর দেওয়ার পর আমরা লিখবো আমরা জানি, তারপর এই প্রচুরকের সূত্রটা আমরা এইভাবে লিখবো। লেখার পর আসলে এই এল দ্বারা কি বোঝায়, এই এফ ওয়ান দ্বারা কি বোঝায়, এইটারই তো একই। আবার F2 দ্বারা কি বোঝায়, H দ্বারা কি বোঝায়, ওইটা তোমার লিখতে হবে। এরই বলে কি চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি বলে এরকম করবা। আবার এখানে মধ্যক নির্ণয়ের সূত্রটি আসতে পারে, এই দুটোই আসে, গড়েটা আসে না। তো আসলে ওই মধ্যক নির্ণয়ের সূত্রটা এইভাবে লিখবা, তারপর ওইখানে চলকগুলো দ্বারা কি বোঝায় ওইটা লিখে দেবা। যেমন এখানে প্রচুরক নির্ণয়ের সূত্রটি চলকের পরিচয় সহ সূত্রটি লিখতে বলছে। তো আমরা এই সূত্রটি লিখলাম, লেখার পরে চলকের পরিচয় দিলাম। কিভাবে দেখো, এল কি, এল হচ্ছে প্রচুরক শ্রেণীর কি নিম্নসীমা। আমরা জানি না এল হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। আর এফ ওয়ান কি, এফ ওয়ান হচ্ছে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। হ্যাঁ, ওখান থেকে মাইনাস হবে কি পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আর F2 হচ্ছে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো আমরা এভাবে আমরা যদি লিখি তাহলে আমাদের ক নম্বর ক্লিয়ার। আশা করি তোমরা ক নম্বর বুঝতে পারছো। এখন আমরা দেখবো খ নম্বর। তো ক্ষয় বলছে যেহেতু সারণী হতে মধ্যক নির্ণয় করো, তো আমরা প্রথমে লিখবো মধ্যক নির্ণয়ের সারণী হলো, তারপর আমরা এই সবটা দেবো। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি এই সরাসরি মানটা বসাবো, আর এই গণসংখ্যা এই সরাসরি মানটা আমরা বসাইছি। তারপর আমরা এখানে লিখবো কি কর্মজড়িত গণসংখ্যা। তো কর্মজড়িত গণসংখ্যা নির্ণয় তোমরা করতে পারো। কিভাবে আমরা করবো, এইখানে প্রথম গণসংখ্যাটা সরাসরি এখানে লিখবো, লেখার পর ওইটারই এইখানে লিখবো প্লাস এইটা। দেখো এখন হয় 10, এই 10 আবার এই জায়গায় প্লাস এইটা হয় কত 22, এই 22 আবার এই জায়গায় প্লাস এইটাই 42 হয়, ওই 42 এই তার সাথে প্লাস এইটা 57 হয়, ওই 57 এই প্লাস এই 3 এইটা। ঠিক আছে, তার মানে 60 হয়। তারপর আবার দেখবো যে এই কটা যোগ করে 60, আর এখানে 60 হয়েছে কিনা, হইলে বুঝবো যে তোমার হিসাব করতে কোনো সমস্যা নেই। ওকে, এরপর আমরা লিখবো এখানে n ইকুয়াল এই সংখ্যাটাই, এইটাই এখানে লিখছি। এখন n/2 ইকুয়াল আমরা বার করছি, তাহলে n/2 তারপর n এর মানটা এই 60 বসাইছি, আর 2 আছে তো ভাগ দিলে 30 হয়। এখন বলবো যে এই n/2 কিভাবে আসছে, কারণ আমরা মধ্যক নির্ণয় করবো। মধ্যক মানে কি মাঝখান, কোনো কিছু যদি মাঝখান বের করো, ধরো একটা কাঠের টুকরো, এই যদি আমরা মাঝখান বের করতে চাই, এই মাঝখানে যদি আমরা নির্দিষ্ট করি তাহলে দুই পাশে দুই টুকরো না, বা মাঝখান দিয়ে কাটতে ফেলা দুটো টুকরো হয়, তার মধ্যক মানে মাঝখান। আর মাঝখানে যদি তুমি ভাগ করো তাহলে দুইটা ভাগ হয়ে যায় না, এই জন্য দুই। জাস্ট স্বাভাবিকভাবে আমি বুঝাইলাম আর কি। তো এবার দেখো, এরপর এইখানে যেটা পাবা ওইটাই এখানে লাগবা। তোমরা এখানে অতএব ওইভাবে লিখতে পারো, আর এইভাবে এই অতএব বা সূত্র এভাবে দিতে পারো। বুঝতে পারছো, শুরুতে এইটা দেবা, লাস্ট অতএব বাংলা লিখে দেবা, বা অনেকে শুরুতে বাংলা লেখে, কোনো সমস্যা নেই। এই যে বাংলা লেখাটা লিখলাম, এটা তুমি তোমার মতন করে লিখবা। বিভিন্ন বইতে বিভিন্ন রকমের অনেক স্যার অনেকভাবে শিখাবে, কোনো সমস্যা নেই, যেভাবে দাও। তো দেখো এখানে আমি লিখছি এই যে সংখ্যাটা লিখবা, এইটা সবার সাথে মিল থাকতে হবে। যে এই যে এততম পদের মান, যে এততম পদের মান হবে মধ্য, তারপর এই যে এততম পদের মান। এখন দেখো এই যে আমি লিখছি, এই যে দেখো এই যে 30, এই 30 তোমরা নিচ দিয়ে না, মানে এখানে উপর থেকে। ঠিক আছে, বলো এই 30 কি চাইলের ভিতরে আছে? তোমার কাছে 4 টাকা আছে, আমি বলি আমার 30 টাকা দাও, তুমি দিতে পারবা না, তার মানে বোঝা একটা টেকনিক। যাই হোক, এর ভিতরে 30 আসলে নাই, এর ভিতরে 30 নাই। এই 10 এর ভিতরে 30 আছে না, এইটার ভিতরে আছে না, এইটার ভিতরে আছে। এইটার ভিতরে থাকলে এইটার সোজা সোজা যে শ্রেণীটা, এই যে এইটাই হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী। এটা আমাদের কি, এটা আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা ওইখানে লিখবো কি এই যে 56 থেকে 60। তো আমরা এই জন্য এই জায়গায় লিখলাম কি 56 থেকে 60, আর এই জায়গায় কি লিখলাম 56 থেকে 60। এটা কিভাবে বাইর করছ তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে 30তম পদের মান হবে মধ্যক, আর এই 30তম পদের মান এই যে 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত, অতএব মধ্যক এই 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। এই লেখাটা তোমরা এইভাবে লিখবে। এখন জাস্ট আমরা সূত্রটা বসাই, এর মান কটা বের করে আমরা করে ফেলাম। ওকে, তো আমরা এখন কি করব, ওই লেখাটা নিচে আমরা লিখবো। আমরা জানি এই যে মধ্যকের সূত্র, মধ্যক ইকুয়াল কি L প্লাস n/2 মাইনাস FC ইনটু H/FM। তো তোমরা এটা লেখার সময় তোমরা খাতার একদম এই পাশ দিয়ে লিখবা, জানি এই পাশে আমার মত এইভাবে লেখার জায়গা থাকে, নাইলে এই তথ্যগুলো যদি তোমরা নিচে লেখো, তারপর আবার তোমরা কি করো এই সূত্রটা আবার লেখো, করো অনেকে লেখো না, ইকুয়াল দিয়ে করো, কেমন কেমন লাগে। কোনো সমস্যা নাই, যেভাবে করো, তবে একটু গোছালো থাকলে ভালো হয় না। তোমরা সূত্রটা খাতার একদম এই পাশ দিয়ে লিখবা, আমি বুঝতে পারছি মনে হয়, এবং লাস্টে এরকম আমার মত জানি পাশে সাইডে দিয়ে দিতে তথ্যটা যে কোনটা কিভাবে আসলো। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা আনলাম আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এই এল এর মানটা কি জানো, আমাদের যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা,
এইটা এখন সুবিধার জন্য আমরা লেখাটা মুছে ফেলাইছি। তো মধ্যক শ্রেণী আমরা বাইর করছি কিছুক্ষণ আগে তো দেখলা, ঠিক না? এই যে মধ্যক শ্রেণী এইটা নিম্ন সীমা, এইটা হচ্ছে উচ্চ সীমা, ঠিক আছে? তো আমাদের এল হয়েছে কি মধ্যক, এই যে এল 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 হয়েছে কি মধ্যক শ্রেণীর কি নিম্ন সীমা। নিম্ন সীমা 56 লিখলাম। n/2 তো আমরা প্রথম বের করছি, এই যে এইটা 2 দিয়ে ভাগ দিলাম, তারপর না তো আমরা মধ্যক শ্রেণী পাইলাম। ওইটাই সেই এটা মুছে ফেলাইছি যে বাংলা লেখাটার ভিতর ছিল 30, ঠিক আছে? এফসি কি? এফসি হচ্ছে যে শ্রেণীতে আমার মধ্যক অবস্থিত ওই শ্রেণীর কর্মজোতিত গণসংখ্যা পূর্ববর্তী কর্মজোতিত গণসংখ্যা, এই যে, ঠিক আছে? আমি কি করে রাখছি, ঠিক আছে? এবার এফএম কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর কি গণসংখ্যা, এই যে গণসংখ্যা এই যে 20। আর এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি বা ব্যবধান, ঠিক আছে? প্রত্যেকের মাঝে ব্যবধান কত? 5 করে, এই হচ্ছে 5। আমি আরেকবার বুঝাইতেছি। এল কি? মধ্য শ্রেণীর নিম্ন সীমা। n/2 এটা তো আমরা প্রথম বাইর করছি গণসংখ্যারে 2 দিয়ে ভাগ দেওয়ার পর, প্রথম বাইর করার পর না আমরা এই মধ্যক শ্রেণী পাইলাম। এরপর আমরা কি করবো? এফসি। এফসি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর এই কর্মযোজিত গণসংখ্যার পূর্ববর্তী কর্মযোজিত গণসংখ্যা। আর এফএম কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর কি গণসংখ্যা। আর এইচ হচ্ছে কি? শ্রেণী ব্যক্তি বা ব্যবধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন কি করলাম? এই যে মানটা বসাইলাম, এটা তো সূত্র, এই যে এল এর মানটা এই যে এইখান থেকে আমরা আনলাম, ঠিক আছে? প্লাস এই যে n/2 এর মান, এই যে মাইনাস এই যে মাইনাস এফসি 22, ঠিক আছে? আর এইচ তো এই 5, আর এই এফএম এর মান কত? 20। তো আমরা এখন এই ক্যালকুলেশনটা আমরা একটু এখানে মুছছি, আমরা একটু উপরে করব। ওকে, তাহলে আমরা এখন এইখানে করি। দেখো আমরা এইখানে 56 ঠিক রাখলাম, প্লাস, হ্যাঁ তোমরা জানো যে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আমরা দেখি কি সাইনের ভিতরে প্রথম কি গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, তারপর যোগ চিহ্ন, তারপর বিয়োগ চিহ্ন, ঠিক না? এই তাহলে আগে আমরা এই কাজটা করব, ঠিক আছে? এখানে 30 থেকে 22 গেলে থাকে কত? 8 থাকে। তারপর এই গুণ চিহ্ন দেবো, তারপর উপরে 5, নিচে কত? 20 না? বাস। এখন ওই আমি যে আগে কথা বললাম, নাহলে অনেকে কি করে জানো, এই এখন ওরা এইটার সাথে যোগ করে ফেলায়, এই তো সমস্যা। আগে গুণের কাজ, তাহলে আমরা কি করব? আগে এটার সাথে এটা যোগ করা যাবে না, এটার সাথে ওইটা গুণ করতে হবে। এই ভগ্নাংশ থাকলে এটা আমরা উপরের সাথে গুণ করি, তাহলে এইটা গুণ করলে 40 হয়, আর নিচে আছে কত? 20 আছে, ঠিক আছে? এরপর দেখো আমরা এখানে আছে 56, 40 আমরা যদি 20 দিয়ে ভাগ দিই কত হয়? 2 হয়। বাস, অনেক সোজাই ছিল। এখন এই দুটো যদি আমরা যোগ করি কত হয়? 58 হয়। তো আমরা লিখব অতএব মধ্যক ইকুয়াল 58, এইটি আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বার দেখব। তো দেখো এখন গ নাম্বার বলা হয়েছে কি আয়তলেখ অঙ্কন করতে পারছো না? তাহলে প্রথমে আমরা এইটা লিখবো, ঠিক আছে? যে আয়তলেখ অঙ্কন করার সারণী হলো। তো প্রথমে আমরা এইটা উঠাবো। তো উঠানোর পর আর এটা তো তোমরা গ্রাফে করবা, আমি তো তোমাদের বোঝানোর জন্য এটা অঙ্কন করলাম। এখন এইখানে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি, এই আয়তলেখ অঙ্কন করা কিন্তু এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছাড়াও আমাদের প্রথম এইখানে এই দুইটা দিয়েছি না, আমরা প্রথম এই দুটো নিয়ে তারপর এই কয়টা নিয়ে, অর্থাৎ ওই উচ্চের সময়গুলো নিয়েও আয়তলেখ অঙ্কন করা যায়। তবে তোমরা এইভাবে করলে ভালো হবে, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে করলে ভালো হবে। এখন কথা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে বের করবো? একদম সোজা। আমরা কি করব? এইখানে যেটা থাকবে ওইটা প্রথম ক্যালকুলেটরে লিখবো, লেখার পর মাইনাস দিয়া 0.5 দেবা, ইকুয়াল দেবা, যা হবে ওইটা এইখানে লিখবা। এরপর আবার এইটার কি করবা? ক্যালকুলেটরে উঠাবা, উঠাইয়া এইবার দেবা প্লাস 0.5, যা হবে এটা এইখানে লিখবা। ইজি। এইভাবে আমরা সবগুলো করব। এইটা আমরা কেমন করছি? এইটা ক্যালকুলেটরে লিখছি, লেখার পর মাইনাস 0.5, অর্থাৎ 50 পয়সা, বুঝছো? 0.5 যা হইবে এইটি কিন্তু এই। এরপর আবার ক্যালকুলেটর মানে যেটা লেখা আছে কাটে দেবা, তারপর আবার নিয়োগ করে শুরু করবা 50 প্লাস 0.5, ওইটা কিন্তু এই। আবার এইটা কি? এই যে 51 লেখার পর মাইনাস 0.5, ঠিক আছে? সাথে সাথে হিসাব করো, তাহলে দেখবা এইটা হয়। কোনটা হবে? এইটা হবে। এবং তারপর আবার এইটার সাথে 0.5 যোগ করলে আবার কোনটা হবে? এইটা হবে। এখন তোমাদের একটা টেকনিক দিই, ভালো বসে এরকম করতে একটু সময় লাগবে না? টেকনিক কি জানো? তোমরা ঠিকই এরা দুটো মুখে মুখে করা যায় এই রকমের, কিন্তু তারপর তোমরা ক্যালকুলেটর এই দুটো করবা, করার পর টেকনিক এইটারই এইখানে আনবা, এইটার এইখানে রাখবা, সামনে খালি 0.5 দেবা, আবার ওইটার এইখানে আনবা,
আর এইটারে এইখানে লাগবা, খালি সামনে 0.5 দেবা। আবার এইটারে এই জায়গায় আনবা, এইটারে এই জায়গায় লাগবা, কিন্তু সামনে 0.5। আবার ওইটা এইটারে এখানে লিখে 0.5। আবার ওইটা এইটারে এখানে লিখে 0.5। আমার বারবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করা লাগে, বুঝছো? তবে এই অঙ্কটা তোমরা সবাই ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, তাহলে জিনিসটা মাথায় থাকে, তাহলে পরবর্তী না আউলি যাও। এরপর আমরা কি করব, আমি এই যে সুবিধার জন্য তোমরা আবার এইরকম গোলা চিহ্ন দেবো না, এই একটা দিছি এরকম গোলা চিহ্ন তোমরা দেবো না, আমি বোঝানোর জন্য দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই যে এইটা কিন্তু আমি এই প্রথম রাখলাম, এই যে 40.5 আর 45.5, এই যে দুইটা আনার পর তারপর এইটা আনছি, এইটা এই যে দেখো, এই ঠিক আছে, সবসময় এরকম করবা। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথম এই জোড়া, এই তারপর এইগুলো আমি এখানে লিখলাম, ক্লিয়ার? আর এইদিকে 1 2 3 4 5 এই 6 7 8 9 10 লিখছি, এরকম করে 15 20, আমার এখানে সর্বোচ্চ আছে 20, ঠিক আছে? বাস, তাহলে আমরা এই দিকে গেছি কি, এখানে এসে গণসংখ্যা, আর এদিকে নিছি এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এদিকে এসে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এদিকে এসে কি বলো, গণসংখ্যা। ওকে, এখন আমরা অঙ্কন করি। প্রথম কত, 4 না? তাহলে এই যে এইটা থেকে কত, এইটার ভিতরে কত, 4, তাহলে এইটার ভিতরে 4, এই যে 1 2 3 4, তাহলে এই যে 4, তোমরা এইটারে এরকম করে দেবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরেরটা কত, 6, তো 6 এই 4 5 6 এই 6, তাহলে আমরা এই এতটুকু আমরা এরপর এখানে কত, এটার ভিতরে কত, 12 না? তাহলে এখানে 6 ছিল, 7 8 9 10 11 12, এই সে 12 না? এই সে 12, তারপর কত, 20, 12 13 14 15 16 17 18 19 20 না? এই 20, তাহলে এই সে 20। যাই হোক, এই তোমরা বুঝে নিও, অতটা ভালোভাবে দেখানোর জন্য তারপর বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তোমরা গ্রাফে এইটা সুন্দর মতন অঙ্কন করবা। পরে আমার কত, 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 না? 15, হ্যাঁ 15। আমরা এটারে আমরা অঙ্কন করবো, ঠিক আছে? তারপর কত, তারপর হচ্ছে 3 না? 1 2 3, এইটা এতটুকু যাই হইলো। এবার ইচ্ছা করলে তোমরা এই ভিতরটা রোল দিয়ে ভরে দিতে পারো, আর না হলে সমস্যা নাই, এরকম রেখে দেবা। এই তো, আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবেই আমরা আয়তলেখটা অঙ্কন করব। তবে এখন এখানে কিন্তু বলে না যে চলকের, মানে এখানে যে বিবরণ সহ আয়তলেখ অঙ্কন করে, এরকম বলে না, বা বর্ণনা দাও বা বর্ণনা সহ আয়তলেখ অঙ্কন করো, এই কথা বলে না। এই কথা না বললেও তোমরা কি করবা, নিচে বর্ণনাটা দিয়ে দেবো। আমি এখন এটা বোর্ডটা বুঝতে পারলে আমরা ওই লেখাটা দিতেছি, বললেও দেবা, না বললেও দেবা। ওকে, তো আমরা কি করব, এই যে ছকের নিচে আমরা এই লেখাটা দিয়ে দেব, ঠিক আছে? আমরা লিখবো এই যে x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 একক ধরে এবং y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করি। কখনো যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ব্যবধান 5 ছিল, যদি 10 হয় তাহলে ওই রকমের তোমার লিখতে হবে। তখন এই যে x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে, তখন বলতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কি, বুঝি একের জায়গায় খালি 2 লিখতে হবে, এই জায়গায় কি 2 লিখতে হবে। আর গণসংখ্যা মোটামুটি কমই থাকে, চেঞ্জ হইলে এই জায়গাটা হবে, এই জায়গাটা হবে। যদি 10 ব্যবধান থাকে তাহলে আমরা কত দেবো, 2 দেবো, আর নাইলে তো একই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।